স্টুডেন্টস, ক্লাস 12 একটা আগে একটা সংস্কৃত প্রকল্প দিয়েছি, আজকে একটা দিচ্ছি। দেখো, প্রকল্পের নাম সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা। এটা সংস্কৃত সাহিত্যের ইতিহাসের পাঠ্য বিষয় বিষয় বিষয়ান্তর্গত আর কি। দেখো, প্রকল্পের নাম সংস্কৃত মনীষার বিজ্ঞান চেতনা। বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম, শ্রেণী, বিভাগ, ক্রমিক নম্বর, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষকের স্বাক্ষর। এবার শুরু হচ্ছে প্রকল্প সংস্কৃত মনীষার বিজ্ঞান চেতনা। ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি শাস্ত্রের প্রাচীন নিদর্শন। নিম্নলিখিত সংস্কৃত গ্রন্থাবলীর নাম থেকে জানা যায় ভারতবর্ষ শুধুমাত্র ধর্ম, দর্শন, সাহিত্যে অসাধারণ কৃতিত্বের পরিচয় বহন করেনি, বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে প্রাচীন ভারতীয় মনীষার অবদান পাশ্চাত্য দেশের তুলনায় কোনো অংশে কম ছিল না। 1. জ্যোতির্বিদ্যা। গণিত শাস্ত্র প্রথম আর্যভট্ট খ্রিস্টীয় 5ম শতক রচিত আর্যভট্টীয় আর্যাষ্ট দৃশগীতিকা সূত্র বরাহমিহির 578 থেকে 587 খ্রিস্টাব্দ রচিত পঞ্চ সিদ্ধান্তিকা ব্রহ্মগুপ্ত 598 খ্রিস্টাব্দ রচিত ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ভাস্করাচার্য আনুমানিক 1114 খ্রিস্টাব্দ রচিত সিদ্ধান্ত শিরোমণি লীলাবতী। দিয়ে হচ্ছে ফলিত জ্যোতিষ সর্বশ্রেষ্ঠ আচার্য বরাহমির 578 থেকে 587 খ্রিস্টাব্দ রচিত বৃহৎ সংহিতা, বৃহৎ বিবাহ পটেল, পল্লব বিবাহ পটেল, বৃহৎ জাতক, লঘু জাতক। তিন হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র চরক খ্রিস্টীয় 1ম শতক রচিত চরক সংহিতা, সুশ্রুত খ্রিস্টীয় 5ম 6ষ্ঠ শতক রচিত সুশ্রুত সংহিতা, নাগার্জুন খ্রিস্টীয় 7ম 8ম শতক রচিত রস রত্নাকর। ধাতুবিদ্যা লোহার্ণব, লৌহপ্রদীপ, খড়গশাস্ত্র প্রভৃতি। প্রাণীবিদ্যা হংসদেব 13শ শতক রচিত মৃগপক্ষী শাস্ত্র। প্রযুক্তিবিদ্যা ভোজ খ্রিস্টীয় 11শ শতক রচিত সমরাঙ্গন সূত্রধর। অর্থশাস্ত্র কৌটিল্য খ্রিস্টীয় 4র্থ শতক রচিত কৌটিল্য অর্থশাস্ত্র। বাস্তুবিদ্যা দেবকুলের বস্তুকার রচিত বস্তুশাস্ত্রম, মহর্ষি কাশ্যপ রচিত কাশ্যপ শিল্পম। কামশাস্ত্র বাদশায়ন খ্রিস্টপূর্ব 300 থেকে 400 শতক রচিত কামসূত্র। শিল্পশাস্ত্র প্রতিমামণ্ডলম নম রত্নশিল্পম প্রভৃতি। ভূমিকা ইন্ট্রোডাকশন। প্রাচীন ভারতে কাব্য ও দর্শনের মতো বিজ্ঞান শাখাতেও প্রভূত উন্নতি ঘটেছিল। প্রাচীন ভারতে ধর্ম ও বিজ্ঞান অঙ্গাঙ্গিকভাবে যুক্ত ছিল। গ্রহ নক্ষত্রকে দৈবী শক্তির মর্যাদা দেওয়ার ফলে জ্যোতির্বিজ্ঞান বিশেষ গুরুত্ব অর্জন করে এবং গ্রহ নক্ষত্রের গতিবিধির উপর তীক্ষ্ণ অনুসন্ধান চালানো হয়। এছাড়া প্রাচীন যুগে প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে মানুষের আত্মরক্ষার তাগিদে মানুষকে কারিগরি বিদ্যা ও বিজ্ঞান সাধনায় মনোনিবেশ করতে হয়। ভারতীয় ঋষিগণ গ্রহ নক্ষত্রের গতিবিধির সঙ্গে ঋতুচক্র ও আবহাওয়ার গভীর সম্পর্কের কথা জানতে পারেন। কৃষি নির্ভর ভারতে কৃষি উৎপাদনের ক্ষেত্রে এই বিজ্ঞানের বাস্তব উপযোগিতা তারা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন। সুতরাং বৈদিক যুগে খ্রিস্টপূর্ব 15 অব্দ বা তারও আগে থেকে ভারতবর্ষে জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান, গণিতশাস্ত্র ও চিকিৎসা বিজ্ঞানের পৃথকভাবে চর্চা যে শুরু হয়েছিল সে কথা বলার অপেক্ষা রাখে না। ভারতবর্ষে অতি প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ বা চিকিৎসা শাস্ত্রে ব্যাপক চর্চা হয়ে আসছে। অন্যান্য শাস্ত্রের মতো এই শাস্ত্রের পণ্ডিতদের নাম অনেক প্রাচীনকাল থেকেই পাই, যেমন আত্রেয়, ভরদ্বাজ, অগ্নিবেশ, ধন্বন্তরী, হারিত, খারপানি, ভেল, জাতুষ্কর্ণ প্রমুখ। সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনার অন্যান্য শাখা যেমন জ্যোতির্বিজ্ঞান, গণিতশাস্ত্র, ফলিত জ্যোতিষ প্রভৃতি থেকে প্রকল্প রূপায়ণের উদ্দেশ্যে আমি চিকিৎসা বিজ্ঞান চয়ন করে নিয়েছি। তার কারণ হিসেবে বলতে পারি যে বিজ্ঞান তথা প্রযুক্তিবিদ্যার মধ্যে চিকিৎসা বিজ্ঞান অনুন্নত ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণার মাধ্যমে জানা যায় যে সংস্কৃত কাব্য, দর্শন, শিল্প, সমাজবিদ্যা প্রভৃতির মতো বিজ্ঞান শাখাতেও প্রাচীন ভারতবর্ষ উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। আয়ুর্বেদ শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র এবং তার বাস্তবসম্মত প্রত্যক্ষ প্রয়োগ করতে পারলে আমার মতো অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃত শাস্ত্র বিষয়ে আরও আগ্রহ জন্মাবে এবং আধুনিক যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারবে। পদ্ধতিগত দিক, মেথোডোলজি আন্ডারটেকেন। ছোটবেলা থেকেই জ্যাঠামশাই আর বাবার পাশে থেকে দেখেছি জ্যাঠামশাই আর বাবা কিভাবে গাছগাছড়া দিয়ে
পীড়িত মানুষের চিকিৎসা করেছেন। এমনকি আমাদেরও পেঁপের বোটা থেকে রস বের করে বাতাসায় ভরে খাইয়েছেন, কালমেঘ পাতা শুকিয়ে তার বড়ি করে খাইয়েছেন, যাতে আমরা সুস্থ থাকি। তাই চিকিৎসা বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণীতে আমরা যখন প্রকল্প রূপণ করতে শিক্ষক মহাশয় নির্দেশ দিলেন, তখন আমরা ভীষণভাবে আপ্লুত হলাম। চিকিৎসা সংক্রান্ত যে সব বইপত্র জ্যাঠামশাই আর বাবার কাছে ছিল, সেগুলো থেকে বেশ কিছু তথ্য পেলাম। এর বাইরেও স্থানীয় সংস্কৃত টোল এবং স্থানীয় পাঠাগারে যেতে হয়েছিল। সেখান থেকে প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের বিকাশ, বিবর্তন ও বৈশিষ্ট্যের তত্ত্বগত অনুসন্ধান করতে লাগলাম। স্থানীয় টোল ও স্থানীয় পাঠাগার থেকে সংগৃহীত পুস্তকগুলি পড়ে দেখলাম এবং এই প্রকল্প রূপায়ণটি সার্থকভাবে তৈরি করতে পারলাম। এই সমস্ত রকম উপাদান ও বিশ্লেষণাত্মক আলোচনা সাপেক্ষে প্রকল্প রূপায়ণ প্রকল্পটি সার্থক হলো। পরীক্ষণমূলক উপাদান এবং বিশ্লেষণ, এক্সপেরিমেন্টাল ডাটা অ্যান্ড অ্যানালাইসিস। আয়ুর্বেদ শাস্ত্র কি? যে শাস্ত্র পাঠ করলে আয়ু বা জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য, যেমন দীর্ঘায়ু, স্বল্পায়ু, দেহসহিষ্ণু, রোগমুক্ত জীবন বিষয়ে জ্ঞান আহরণ করা যায়, তাকে আয়ুর্বেদ শাস্ত্র বলে। আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছে? কথিত আছে যে প্রজাপতি ব্রহ্মা প্রজা সৃষ্টির আগে 1,00,000 শ্লোক এবং 1,000 অধ্যায় রচনা করেছেন। এটি ব্রহ্ম সংহিতা নামক আয়ুর্বেদ শাস্ত্র। এইভাবে ব্রহ্মা থেকে বিষ্ণু, সূর্য, মহাদেব, দক্ষ, প্রজাপতি, অশ্বিনী কুমারদা, ইন্দ্র, এরপরে ভরদ্বাজ থেকে আত্র এই চিকিৎসা শাস্ত্র শিক্ষা করেন। আত্র আবার তার শিষ্য অগ্নিবেশ, ভেল, পরাশর, খারপানি, জাতুষ্কর্ণ প্রমুখ ঋষিগণকে শিক্ষা দেন। তার শিষ্যগণ পৃথক পৃথক আয়ুর্বেদ সংহিতা রচনা করেন। বৈদিক যুগে অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতের চিকিৎসা চর্চা। এক হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ চিকিৎসার উদ্দেশ্যে চিকিৎসকদের কার্যাবলী নামক নানা ধরনের ওষুধপত্র, তাদের গুণাবলী, চিকিৎসার বিভিন্ন প্রকারের উল্লেখ করা হয়েছে। চিকিৎসকদের কর্তব্য সম্বন্ধে বলা হয়েছে, যত্রৌষধি সমগুত রাজন সমিতাবিব বিপ্রস্য ভচ্যতে ভীষক রক্ষ হাস্যসী বা চাতন। ঋগ্বেদে ওষুধের ধন সম্পর্কে বলা হয়েছে, তীর্ণ অশ্বিনা দিব্যানি ভেষজা। ঋগ্বেদে রাজযজ্ঞ সম্বন্ধে বলা হয়েছে, মুঞ্চামি তা হাবিষা জীবনায় কম অজ্ঞাত যক্ষাযত রাজ যক্ষাত। ঋগ্বেদে শল্য চিকিৎসা সম্বন্ধে বলা হয়েছে, আক্ষি ঋজাস্যে আশ্বিনা বধত্তং জ্যোতিরন্ধায় চক্রুঘু বিচর্ক্ষে। সামবেদ ও চিকিৎসা শাস্ত্রে চিকিৎসা দীর্ঘাস্য শক্তিবর্ধক সম্বন্ধে অনেক মন্ত্র পাওয়া যায়। যেমন শল্য চিকিৎসা সম্বন্ধে বলা আছে, প্রণ আউষি তারিষৎ নিষ্কর্তা বিহুতং পুন। বলা আছে, সর্ববেদাসু নিঃস্বাত মন্ত্রতন্ত্র বিশারদ শিষ্য হি বিনোতেয়স্য শঙ্করস্য পশিষ্যকে। মহাকাব্যে আয়ুর্বেদ, রামায়ণের যুদ্ধকাণ্ড ও মহাভারতের আদিপর্ব বিভিন্ন চিকিৎসা শাস্ত্রের উল্লেখ আছে। বিভিন্ন সংস্কৃত গ্রন্থে আয়ুর্বেদ, মনুসংহিতা, বিষ্ণুস্মৃতি, যজ্ঞবল্ক স্মৃতি, কৌটিল্যের অর্থশাস্ত্র, শুল্কনীতি, বরাহমিহিরের বৃহৎ সংহিতা, বাণভট্টের কাদম্বরী, হর্ষচরিত, অশ্বঘোষের বুদ্ধচরিত প্রভৃতি চিকিৎসা শাস্ত্রের উল্লেখ পাওয়া যায়। ভাস্কর সম্প্রদায়ের আয়ুর্বেদ গ্রন্থ ব্রহ্মকৈবর্ত পুরাণে বলা হয়েছে, প্রজাপতি ব্রহ্মা স্বয়ং ভাস্করকে আয়ুর্বেদ শিক্ষা দেন। ভাস্কর সেগুলি ভাস্কর সংহিতায় লিপিবদ্ধ করে তার শিষ্যদের আয়ুর্বেদ শিক্ষা দেন। তার শিষ্যরা তাদের নিজেদের মতো সংহিতা রচনা করেন। ভাস্কর শিষ্যদের নাম ও তাদের রচিত সংহিতার নাম নিচে দেওয়া হলো। প্রথমে এক হচ্ছে যজুর্বেদ, 3 নম্বরে। যজুর্বেদও চিকিৎসা শাস্ত্রের বহু মন্ত্র পাওয়া যায়, যেমন তন্নের মন শিব সংকল্প মস্তু। যজুর্বেদে 4 ধরনের রোগের ওষুধের কথা বলা হয়েছে, নাশৈত্রী, বলাশ্বাস, উপহিতামসি, অথ পাকারস্যি নাশনী। অথর্ববেদ, এই বেদে আয়ুর্বেদ শাস্ত্রকে বলা হয়েছে উপবেদ। এই অথর্ববেদে আয়ুর্বেদের সমস্ত বিষয়ের উপর বর্ণনা পাওয়া যায়। চিকিৎসকের দোষগুণ, ওষুধ, শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, রোগনাশক, বশীকরণ সহ বিভিন্ন ওষুধের নাম ও তার গুণ, চিকিৎসার বিভিন্ন রকম বিষ, পশু, শল্য প্রভৃতি বিষয়ে আলোচনা রয়েছে এই অথর্ববেদে। অথর্ববেদে 4 রকম চিকিৎসার কথা বলা হয়েছে, যেমন আর্থবণী, অঙ্গি, রশি, দৈবী এবং মনুসজ্জা। আর্থর্বণীরাং গিরসি দেবী মনুসজ্জা উত ঔষধয় প্রজান্তে যদা তং প্রাণ জিষ্ণসি। ব্রাহ্মণ গ্রন্থে আয়ুর্বেদ। 4 বেদের মধ্যে ব্রাহ্মণ অংশে আয়ুর্বেদ শাস্ত্রের উল্লেখ রয়েছে। ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণে অশ্বিনী কুমারদ্বয়কে চিকিৎসার দেবতা বলা হয়েছে।
যজুর্বেদের শতপথ ব্রাহ্মণে রোগের জীবাণু বিষয়ে বলা হয়েছে তদবধূ নতি অবিধূতং রক্ষ অরাত্রয় ইতি তন্নষ্ঠা ঐবে তদ রক্ষস্বতপহন্তি। পুরাণ গ্রন্থে আয়ুর্বেদ পুরাণ গ্রন্থের মোট সংখ্যা 18টি। এর মধ্যে বিষ্ণু পুরাণে বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্বন্ধে আলোচনা হয়েছে। বৈদিকোত্তর যুগে 500 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ ভারতের চিকিৎসা শাস্ত্র। প্রথমে শিষ্য গ্রন্থের নাম, ধন্বন্তরী চিকিৎসা বিজ্ঞান, চবন জীবদান, অশ্বিনী কুমার চিকিৎসার তন্ত্র, অগস্ত্য দ্বৈত নির্ণয়, কাশীরাজ চিকিৎসা কৌমুদী, যম জ্ঞানাপর্ব, দিবদাস চিকিৎসা পর্ণ, জনক বৈদ্য সন্ধ্যভঞ্জন, ভূত সর্বসার, পৈল নিদান, কবত সর্বধর, সহদেব ব্যাধি সিন্ধু বিমর্দম। এ যুগের প্রধান দুটি চিকিৎসা গ্রন্থ হল চরক সংহিতা 700 খ্রিস্টপূর্বাব্দ, সুশ্রুত সংহিতা 600 খ্রিস্টাব্দ। চরক সংহিতায় কায় চিকিৎসা। চরক সংহিতা কোনো একজন মনীষীর লেখা চিকিৎসা গ্রন্থ নয়। চরক সংহিতা হলো 4 মনীষীর সম্মিলিত রূপ। এরা হলেন ভগবান পুনর্বসু আত্রেয়, ইনি হলেন চরক সংহিতা গ্রন্থের প্রধান উপদেষ্টা। 2 অগ্নিবেশ। আত্রেয়ের সুযোগ্য শিষ্য অগ্নিবেশ গুরুর উপদেশ অগ্নিবেশ তন্ত্র লিপিবদ্ধ করেন। চরক ভাষ্যকার সংস্কর্তা। দৃঢ়বল এর সময়কাল 4th শতক। পিতা কপিলবল নিবাস কাশ্মীর, পাঞ্জাব বা কাশী। দৃঢ়বল চিকিৎসা স্থানের 17টি অধ্যায় এবং কল্পস্থান এবং সৃষ্টি স্থানের 12+12 24টি অধ্যায় কর্তৃক চরক সংহিতায় মোট অধ্যায়ের সংখ্যা 41। চরক কর্তৃক সংকলিত। চরক সংহিতা খ্রিস্টীয় 1ম শতকে রচিত হয়েছে বলে মনে করা হয়। গ্রন্থটিতে মোট 8টি স্থানের কথা বলা আছে, যেমন সূত্রস্থান। এই অংশটি হলো চরক সংহিতার প্রথম ভাগ। এতে 30টি অধ্যায়, 1952টি সূত্র আছে। এই অংশে আয়ুর্বেদের লক্ষণ ও প্রয়োজন, শারীরিক ও মানসিক দোষগুলির বিবরণ, খনিজ উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্যগুলির রোগ নিরাময়ের উপায়গুলি বর্ণিত আছে। নিদান স্থান। এই অংশে 8টি অধ্যায়, 247টি সূত্র আছে। এই অংশে রোগের প্রকারভেদ, রোগের লক্ষণ লক্ষ্য করা যায়। বিভিন্ন রকম ব্যাধির আলোচনা, রোগের প্রধান ও অপ্রধান কারণ সংক্রান্ত বিস্তার পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিস্তার পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিমান স্থান। এই অংশে 8টি অধ্যায় এবং 364টি সূত্র আছে। বিভিন্ন রোগের মূলে অম্লাদি রসের কার্যকারিতার কথা উল্লেখ আছে। এতে মানবদেহ মনস্তত্ত্বের পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে। শারীরের স্থান। এই অংশে 8টি অধ্যায় এবং 364টি সূত্র আছে। এই অংশে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ ও বৈশিষ্ট্য অর্থাৎ ধাতুভেদ, পুরুষের ভেদ, শরীরের গঠন অনুসারে রোগের ভেদ প্রভৃতি বর্ণিত আছে। ইন্দ্রিয় স্থান। এই অংশে 12টি অধ্যায় এবং 378টি সূত্র আছে। এই অংশে রোগের উৎপত্তিতে ইন্দ্রিয়গুলির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। চিকিৎসা স্থান। চরক সংহিতায় খুব প্রয়োজনীয় অংশটি হলো এই চিকিৎসা স্থান। এই অংশে 30টি অধ্যায় এবং 490টি সূত্র আছে। এই অংশে রসায়ন, বাজিকরণ, জ্বর আদি রোগ, স্ত্রীরোগ, ক্লৈবতা প্রভৃতি নানা উপচার বিস্তৃতভাবে আলোচিত হয়েছে। কল্পস্থান। এই অংশে 12টি অধ্যায় এবং 378টি সূত্র আছে। এই অংশে দ্রব্যগুণ বিচারের মাধ্যমে গাছ থেকে ওষুধ প্রস্তুতের পদ্ধতি আলোচিত হয়েছে। চিকিৎসকের নৈতিক আদর্শ বর্ণিত আছে। সিদ্ধিস্থান। এই অংশে 12টি অধ্যায় এবং 700টি সূত্র আছে। এতে আরোগ্যলাভের উপায়, ওষুধের সেব্য বিচার সহ চিকিৎসকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা আছে। নিরোগ দীর্ঘায়ু স্বাস্থ্য লাভের পক্ষে যা কিছু প্রয়োজন তার সবই চরক সংহিতায় আলোচনা করা হয়েছে। শুধুমাত্র চিকিৎসা গ্রন্থ হিসেবে নয়, মানুষের সার্বিক মানসিক উন্নতির জন্য যা কিছু জ্ঞানের প্রয়োজন সে সবই লিপিবদ্ধ রয়েছে চরক সংহিতায়। সেই কারণে বলা যায় যে চরক সংহিতা হলো প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্রের তত্ত্ব, দর্শন, রোগ ও নিরাময়ের একমাত্র সম্পূর্ণ গ্রন্থ। সুশ্রুত সংহিতা। প্রাচীন ভারতে সব ব্যবচ্ছেদ করার নির্দেশ দিয়ে মহান সুশ্রুত কি পরিমাণ সাহসের পরিচয় দিয়েছিলেন, বর্তমানে তা ভাবলে বিস্ময় ও শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে আসে। ধন্বন্তরীর দ্বাদশ শিষ্যের মধ্যে অন্যতম হলেন সুশ্রুত। তার লিখিত গ্রন্থের নাম সুশ্রুত সংহিতা। আয়ুর্বেদ শাস্ত্রের গবেষকরা মনে করেন যে সুশ্রুত প্রণীত মূল গ্রন্থ সুশ্রুত তন্ত্র কালের করাল গ্রাসে বিনষ্ট হওয়ার পরবর্তীকালে সুশ্রুতের রচনা নাগার্জুনের হাতে সংস্কৃত ও পরিমার্জিত হয়ে সুশ্রুত সংহিতা নামে প্রসিদ্ধি লাভ করে। খ্রিস্টের জন্মের প্রারম্ভকালকে ঐতিহাসিকরা নাগার্জুনের আবির্ভাব কালরূপে চিহ্নিত করেছেন, অর্থাৎ আনুমানিক খ্রিস্টীয় 5ম-6ষ্ঠ শতকে গ্রন্থটি রচিত হয়। সুশ্রুত সরল প্রক্রিয়ায় কয়েকটি ভেদের কথা পঞ্চবিংশতি অধ্যায়ে বলেছেন। সেগুলি হলো ছেদন, অ্যাম্পুটেশন, ভেদন, এক্সেশন, লেখন, স্ক্র্যাপিং, এশন, প্রবিং এবং আহরণ, এক্সট্রাকশন,
বিশ্রাবণ, ড্রেনেজ এবং শিবন, শুটুরিং আর কি, শুটুরিং বিষয়ের উপস্থাপন পরিধের সব সব ব্যবচ্ছেদপূর্বক অঙ্গ সংস্থাপন মানে প্লাস্টিক সার্জারি ব্যবচ্ছেদ কার্যে শল্য চিকিৎসকের কর্তব্য। শ্বাসোপচারের পূর্ব, মধ্য, পরবর্তী ব্যবস্থা, অস্থিভঙ্গ, শরীরের মাংসের স্থানান্তর এবং মস্তিষ্কের শল্য চিকিৎসা, ত্বক অধিরোপণ, স্কিন গ্রাফটিং প্রভৃতি বিস্তৃত প্রাঞ্জল বিবরণ থেকে নিঃসন্দেহে বলা যায় যে সূত্র সংহিতায় সমসাময়িককালে শল্য চিকিৎসার উন্নতি চরম শিখরে পৌঁছেছিল। সিদ্ধান্ত, কনক্লুশন। এই প্রকল্পটি রূপায়ণ করতে গিয়ে আমি যেমন আনন্দিত হয়েছি, তেমনি প্রাচীন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের সম্বন্ধে গভীর জ্ঞান অর্জন করলাম। এই প্রকল্প সহায়ক উপাদানগুলি যাচাই করতে গিয়ে আমি চিকিৎসা শাস্ত্রের অনেক সম্পদের সন্ধান পেলাম। উপাদানগুলি আমাকে অনুসন্ধানে বিশেষভাবে উৎসাহিত করেছে। এই প্রকল্প রূপায়ণের মাধ্যমে জানতে পারলাম কাব্য দর্শনের মতো চিকিৎসা বিজ্ঞানও প্রাচীন ভারতে চরম শিখরে উন্নীত ছিল। আমি ভারতীয় হিসেবে গর্বিত। তোমরা কি করবে, দেখবে বিভিন্ন রকম ছবি দিয়ে দেবো, সেই ছবিগুলো এই এক পাশে লিখছে তো, আর এক পাশে যে ফাঁকার যে পাশটা এখানে ছবিগুলো দিয়ে দেবে, ঠিক আছে? আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।